কথিত আছে, যাহা নাই ভারতে তাহা নাই ভারতে। এই ভারত মানে মহাভারত, আর এই ভারত মানে ভারতবর্ষ। এই বাক্যবন্ধের অর্থ হচ্ছে, পুরো ভারতবর্ষে এমন কিছু খুঁজে পাওয়া যাবে না যার উল্লেখ মহাভারতে নেই। অবশ্য বর্তমানে এর সাথে সাদৃশ্যযুক্ত আরেকটি বাক্যবন্ধ বলা যেতে পারে, যাহা নাই ইউটিউবে তাহা নাই বিশ্বে। সত্যি, দেশ দুনিয়ার এমন কোনো ঘটনা নেই যা ইউটিউবে নেই। আপনার ডিভাইসে থাকা এই একটি অ্যাপে ক্লিক করে আপনি নিউজ থেকে শুরু করে এন্টারটেনমেন্ট, ইনফরমেশন থেকে শুরু করে এক্সপ্লেনেশন, সমস্ত কিছু আপনার হাতের মুঠোয় পেয়ে যাবেন। জেমস ওয়েব টেলিস্কোপ কিভাবে কাজ করে, ফ্যাক্টরিতে জুতো কিভাবে তৈরি হয়, ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন কেন পরাজিত হয়েছিলেন, এ সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে ইউটিউবে। কোনো জটিল থেকে জটিলতর বিষয় হতে পারে, অথবা হতে পারে দৈনন্দিন প্রয়োজনের নানা ছোটোখাটো ব্যাপার। মুশকিল আসান ইউটিউব। যেমন ধরুন, নিউক্লিয়ার রিঅ্যাক্টর কিভাবে কাজ করে বা পারমাণবিক শক্তি কিভাবে উৎপন্ন হয়, ইউটিউবে এই সংক্রান্ত ভিডিও যেমন পাবেন, তেমনই পাবেন টাই কিভাবে বাঁধা হয় বা কলকাতা বিরিয়ানির রেসিপি। ইউটিউবের বিরাট ভাণ্ডারে সবই রয়েছে। আর সেই সাথে রয়েছে সিনেমা, গান, গল্প আর ভ্লগ সহ কয়েক লক্ষ এন্টারটেনমেন্ট চ্যানেল। এমনকি বর্তমানে ইউটিউব আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে আমাদের মধ্যে অনেকেই কোনো প্রোডাক্ট কেনার আগে ইউটিউবে তার রিভিউ দেখে তবেই সেটি কিনব কিনা তার সিদ্ধান্ত নিই। আর তার ব্যবহার পদ্ধতি জানার জন্য ইউজার ম্যানুয়ালের বদলে ভরসা করি সেই ইউটিউব ভিডিওর ওপরে। আর তাই গুগলের পর ইউটিউব বিশ্বের সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন। ব্যবহারকারীরা প্রতিদিন ইউটিউবে কত ঘন্টার ভিডিও দেখেন জানেন? প্রতিদিন 1 বিলিয়ন ঘন্টার, অর্থাৎ 100 কোটি ঘন্টার। আর ইউটিউবে প্রতিদিন আপলোড হয় প্রায় 2,71,330 ঘন্টার ভিডিও কন্টেন্ট। কিন্তু জানলে আশ্চর্য হবেন যে ইউটিউবে বর্তমানে 8 থেকে 80 সবার জন্যই পছন্দসই কন্টেন্ট রয়েছে। সেই ইউটিউব আসলে শুরু হয়েছিল একটি ডেটিং সাইট হিসেবে, যেখানে ব্যবহারকারীরা নিজেদের ভিডিও আপলোড করবেন আর সেই সব ভিডিওগুলি অপর ব্যবহারকারীরা অনলাইনে দেখতে পারবেন এবং দেখে নিজেদের পছন্দ মতো সঙ্গী খুঁজে নিতে পারবেন। এই ছিল সেই ভিডিও সাইটের প্রাথমিক উদ্দেশ্য। তবে ডেটিং সাইট থেকে ইউটিউব কিভাবে আজকের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ভিডিও ওয়াচিং প্ল্যাটফর্মে রূপান্তরিত হলো, কাদের মাথা থেকে এরকম ইউনিক আইডিয়া বেরিয়েছিল, আর মাত্র 1.5 বছরের মধ্যে ইউটিউবের জনপ্রিয়তা যখন আকাশ ছুঁতে শুরু করেছে, ঠিক তখনই কেন ইউটিউবকে গুগলের কাছে বিক্রি করে দিতে হলো, এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। সালে 3 জন তরুণ ইউনিভার্সিটি স্টুডেন্ট পিটার থিয়েল, ম্যাক্স লেভচিন আর লুক নোসেক মিলে একটি স্টার্টআপ কোম্পানি চালু করেন। কোম্পানিটির নাম ফিল্ডলিংক। তখনও স্মার্টফোন বাজারে আসেনি। সে সময় ব্যবহারকারীরা মোবাইলের মতো একটি ডিভাইস ব্যবহার করতেন, যার নাম ছিল পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, সংক্ষেপে পিডিএ। এটি অনেকটা পকেট কম্পিউটারের মতো কাজ করত। এতে ইন্টারনেট এবং ওয়াইফাইয়ের সুবিধাও পাওয়া যেত। আর এই পিডিএ ডিভাইসের সাহায্যে ডিজিটাল পেমেন্টও করা যেত। বলতে পারেন এগুলি ছিল বর্তমানের স্মার্টফোনের পূর্বসূরি। ফিল্ডলিংক কোম্পানি এই সব হ্যান্ডহেল্ড ডিভাইসগুলির জন্য একটি সিকিউরিটি সফটওয়্যার ডেভেলপ করেছিল, যার সাহায্যে এতে থাকা সমস্ত তথ্য এনক্রিপ্টেড থাকবে, অর্থাৎ তথ্য চুরি হবে না। কিছুদিন পরে ফিল্ডলিংক কোম্পানির নাম বদলে কনফিনিটি রাখা হয়। কিন্তু পিটার ও ম্যাক্সের এই বিজনেস মডেল সফল হতে পারেনি। তখন এই ডিজিটাল সিকিউরিটির পরিবর্তে কনফিনিটিকে একটি ডিজিটাল পেমেন্ট সফটওয়্যার হিসেবে গড়ে তোলার কাজ শুরু করে দেন পিটার থিয়েল ও ম্যাক্স লেভচিন। 1999 সালে কনফিনিটি লঞ্চ করে পেপ্যাল, যার সাহায্যে পিডিএর মতো হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক্যালি মানি ট্রান্সফার করা যাবে। কিছুদিনের মধ্যেই এর সফটওয়্যারকে আরও আপগ্রেড করা হয়, যার ফলে ইমেলের মাধ্যমে এবং ইন্টারনেট ব্যবহার করেও পেমেন্ট এবং মানি ট্রান্সফার করা যায়। ঠিক সেই সময় আরেকটি স্টার্টআপ কোম্পানিও লঞ্চ করে, যার নাম x.com। এর প্রতিষ্ঠাতা ছিলেন এলন মাস্ক সহ আরও কয়েকজন। কনফিনিটির মতোই এই x.com কোম্পানিও
ডিজিটালি মানি ট্রান্সফারের কাজ করত এবং সেই সাথে এর মাধ্যমে অনলাইন ব্যাংকিংয়েরও সুবিধে পাওয়া যেত। মাত্র কয়েক মাসের মধ্যেই এই দুটি কোম্পানির জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে আর এই দুটি কোম্পানি একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তবে এই প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘস্থায়ী হলো না। 2000 সালের মার্চ মাসে এই দুটি কোম্পানি কনফিনিটি এবং x.com একসাথে মার্জ হয়ে যায় আর নতুন কোম্পানির নাম দেওয়া হয় x.com, যার সিইও হন এলন মাস্ক। অবশ্য সে বছরের সেপ্টেম্বরেই এলন মাস্ককে সরিয়ে কোম্পানির নতুন সিইওর দায়িত্ব দেওয়া হয় কনফিনিটির প্রতিষ্ঠাতা পিটার থিয়েলকে। আর 2001 সালের জুনে কোম্পানির নাম x.com থেকে পাল্টে রাখা হয় পেপ্যাল। ততদিনে আমেরিকাতে আরেকটি কোম্পানিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এটি ছিল একটি ই কমার্স এবং অনলাইন অকশন কোম্পানি, যার মাধ্যমে অনলাইনে কেনাকাটা করা যেত এবং নিলামে অংশগ্রহণ করা যেত। অবশ্য কোম্পানিটি ছিল কেন বলছি, তা এখনও রয়েছে আর বর্তমানে এটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে পরিণত হয়েছে। কোম্পানির নাম ইবে। পেপ্যাল এই ইবে কোম্পানির কাস্টমারদের অনলাইন পেমেন্টের কাজে বিশেষ সহায়ক হয়ে উঠল। ইবে সাইটে কেনাকাটা করার জন্য বেশিরভাগ কাস্টমারই পেপ্যালের মাধ্যমে মানি ট্রানজ্যাকশন করতে পছন্দ করতেন, কারণ এর সার্ভিস চার্জ ছিল অত্যন্ত অল্প। মাত্র কয়েক মাসের মধ্যেই পেপ্যালের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেল যে তা ইবের নিজস্ব পেমেন্ট সার্ভিস বিল পয়েন্টকেও ছাপিয়ে গেল। চাহিদা যত বাড়ছিল, কোম্পানির আকারও তত বড় হচ্ছিল, পাল্লা দিয়ে কাজের চাপও ততই বাড়ছিল। ফলে নতুন নতুন রিক্রুটমেন্টের দরকার হয়ে পড়ল। পেপ্যালের রিক্রুটিং হেড এবং কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা ম্যাক্স লেভচিন তখন দক্ষ ইঞ্জিনিয়ারের খোঁজ করতে শুরু করলেন। কোম্পানিতে কর্মরত এক ইঞ্জিনিয়ারের কাছ থেকে তিনি জানতে পারলেন তিনি যেরকমটা খুঁজছেন সেরকমই একজন তুখোড় ইঞ্জিনিয়ার রয়েছে, ইলিনয় ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট স্টিভ চেন। ম্যাক্স লেভচিনও সেই একই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। ইন্টারভিউর পর ম্যাক্স স্টিভকে পেপ্যাল কোম্পানিতে জয়েন করার অফার দিলেন, যদিও 21 বছর বয়সী স্টিভ চেনের গ্র্যাজুয়েট ডিগ্রি পেতে আরও 6 মাস বাকি ছিল। তবুও স্টিভ সিদ্ধান্ত নিলেন যে তিনি এই অফার গ্রহণ করবেন এবং মাত্র 3 দিনের মাথায় ইউনিভার্সিটি ছেড়ে তিনি পালো অল্টোতে অবস্থিত পেপ্যালের সদর দপ্তরে কাজে যোগ দিলেন। স্টিভ চেনের কথা কেন এত বলছি? কারণ তিনি আমাদের এই কাহিনীর একজন অন্যতম চরিত্র। আমাদের এই কাহিনীর দ্বিতীয় চরিত্রটি হলেন চ্যাড হার্লে। স্টিভ চেন যখন পেপ্যাল কোম্পানিতে যোগ দিয়েছেন তখন 22 বছর বয়সী চ্যাড ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে ফাইন আর্টসে সদ্য গ্র্যাজুয়েশন পাশ করেছেন। এরপর কি করবেন তিনি যখন ভাবছেন, তখন উইয়ার্ড ম্যাগাজিনে পেপ্যাল সম্বন্ধীয় একখানি আর্টিকেল তাঁর চোখে পড়ে। এখানে কাজের সুযোগ মিললেও মিলতে পারে, এই ভেবে চ্যাড তাঁর বায়োডাটা পেপ্যালের হেডকোয়ার্টারে পাঠিয়ে দেন। তাঁর বায়োডাটা পড়ে পেপ্যালের সিইও পিটার থিয়েল এবং রিক্রুটিং হেড ম্যাক্স লেভচিন যথেষ্ট ইমপ্রেস হলেন এবং ইন্টারভিউর জন্য হেডকোয়ার্টার পালো অল্টোতে তাঁর ডাক পড়ল। ইন্টারভিউ হওয়ার মাত্র 2 দিন পর তাঁকে কোম্পানিতে যোগ দেওয়ার অফার দেওয়া হয় আর চ্যাড হার্লে পেপ্যালের UI/UX ডিজাইনার পদে যোগ দেন। এবার আসি আমাদের এই কাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্র প্রসঙ্গে। তিনি হলেন জাভেদ করিম। স্টিভ চেন এবং চ্যাড হার্লে যে সময় পেপ্যালে যোগ দিয়েছিলেন তার 1 বছর পর কোম্পানিতে নিযুক্ত হন জাভেদ। তিনিও ইউনিভার্সিটি অফ ইলিনয়ের কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিলেন এবং তাঁকেও ডিগ্রি শেষ করার আগেই চাকরির অফার দেন ম্যাক্স লেভচিন। 2 সপ্তাহ চিন্তাভাবনা করার পর জাভেদ শেষ পর্যন্ত ম্যাক্সের অফার গ্রহণ করেন। পেপ্যাল কোম্পানিতে স্টিভ চেন এবং চ্যাড হার্লের সাথে যোগ দেন জাভেদ করিম। তাঁরা 3 জন কোম্পানির নানা প্রজেক্টে একসাথে কাজ করতে আরম্ভ করেন। কাজ করতে করতে কিছুদিনের মধ্যেই তাঁরা বুঝতে পারেন যে বাকি সহকর্মীদের মধ্যে তাঁরা 3 জন একসাথে কাজ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। তাঁদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় প্রতিদিনই টিফিন টাইমে কফি শপে বসে এই 3 জন নানা নতুন নতুন আইডিয়া নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেন। এভাবে বছর 2 কাটার পর একটা ঘটনা ঘটে। 2002 সালের 3রা অক্টোবর $1.5 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে পেপ্যাল কোম্পানিকে কিনে নেয় তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ অনলাইন মার্কেট প্লেস ইবে। পেপ্যালের কর্মীদের প্রতি ইবের কর্তারা খুব একটা সদয় ছিলেন না, কারণ বিগত কয়েক বছর ধরে এই দুটি কোম্পানির মধ্যে তীব্র রেষারেষি চলছিল।
ফলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পেপ্যালের 2 প্রতিষ্ঠাতা পিটার থিয়েল এবং ম্যাক্স লেভচিন পদত্যাগ করতে এক প্রকার বাধ্য হন। আর তারপরেই পেপ্যালের ওয়েব ডিজাইনার পদে ইস্তফা দিয়ে চ্যাড হার্লে অন্যত্র কাজে যোগ দেন। জাভেদ করিমও চাকরি ছেড়ে পুনরায় পড়াশোনা আরম্ভ করেন। কেবলমাত্র স্টিভ চেন পরবর্তী প্রায় 2.5 বছর ধরে পেপ্যাল কোম্পানিতে কাজ করতে থাকেন। কিন্তু সেখানে কর্মরত ইঞ্জিনিয়ারদের প্রতি ইবে কোম্পানির কর্মকর্তাদের আচরণ তার পছন্দ হচ্ছিল না। তখন থেকেই তিনি নিজের একটি কোম্পানি খোলার দিকে ভাবনা চিন্তা করতে শুরু করেন। শেষ পর্যন্ত তিনি পেপ্যাল কোম্পানিতে ইস্তফা দিয়ে দেন এবং কিছুদিনের মধ্যেই ফেসবুকে যোগদান করেন। মাত্র 1 বছর আগে 2004 সালে ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে লঞ্চ হয়েছিল। স্টিভ যখন সেখানে যোগদান করেন তখন ফেসবুকের জনপ্রিয়তা অতি দ্রুত বাড়ছিল আর তার ব্যবহারকারীর সংখ্যা গিয়ে পৌঁছেছিল প্রায় 60 লক্ষে। কিন্তু স্টিভের মাথায় তখন নতুন কিছু করার ভাবনা ঘুরছিল। তিনি আবার তাঁর 2 বন্ধু চ্যাড হার্লে আর জাভেদ করিমের সাথে যোগাযোগ করেন। 3 জনে মিলে আবার সেই আগের মতো নানা আইডিয়া নিয়ে আলাপ আলোচনা করতে শুরু করেন। এই সময় তাঁরা একটি ওয়েবসাইটের প্রতি বিশেষ আগ্রহান্বিত হয়ে পড়েন। সেই ওয়েবসাইটটি ছিল একটি ডেটিং সাইট, নাম হট অর নট। ব্যবহারকারীরা ওয়েবসাইটে নিজেদের ছবি আপলোড করতেন আর অন্যান্য ব্যবহারকারীরা সেই সমস্ত ছবি দেখে তাদের পছন্দ মতো সঙ্গী নির্বাচন করতেন। সে সময় এই ওয়েবসাইটটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে ইউজাররা একে ব্যবহার করার জন্য মাসে $6 করে ফি দিতেও রাজি হয়েছিলেন। তবে শুধুমাত্র এর জনপ্রিয়তা দেখেই স্টিভ, চ্যাড আর করিম যে এর প্রতি আগ্রহী হয়েছিলেন ব্যাপারটা তা নয়। তাঁরা আগ্রহী হয়েছিলেন এর একটি বিশেষ ফিচার দেখে। হট অর নট বাদে অন্যান্য যে সমস্ত ওয়েবসাইটগুলি ছিল সেখানে কন্টেন্ট আপলোড করা হতো সেই সব ওয়েবসাইটের তরফ থেকে, কিন্তু এই ওয়েবসাইটটি একমাত্র ওয়েবসাইট যেখানে ব্যবহারকারীরা কন্টেন্ট আপলোড করতে পারতেন যা অন্যান্য ব্যবহারকারীরা দেখতে পারতেন। এই আইডিয়াটা তাদের বেশ পছন্দ হয়। তাঁরা ভাবতে শুরু করেন যে যদি হট অর নটের মতোই একটি ওয়েবসাইট চালু করা যায় যেখানে ব্যবহারকারীরা ফটোর বদলে নিজেদের ভিডিও আপলোড করতে পারবেন আর সেই সব ভিডিও যে কেউ দেখতেও পারবেন, তাহলে কেমন হয়। আসলে কিছুদিন আগে জাভেদ ইন্টারনেটে 2004 সালের আমেরিকান ফুটবল লিগের ফাইনাল ম্যাচ সুপার বোলের একটি বিতর্কিত ভিডিও ক্লিপিংস খোঁজার চেষ্টা করছিলেন, কিন্তু কোথাও তিনি সেই ভিডিওটি খুঁজে পাননি। 2004 সালে আরও একটি ঘটনা ঘটেছিল। ভারত মহাসাগরে ভয়ঙ্কর সুনামি এসেছিল। এরও কোনো ভিডিও জাভেদ ইন্টারনেটে খুঁজে পাননি। তাই ইন্টারনেটে ভিডিও শেয়ার করার এই নতুন ভাবনা তাঁদেরকে দারুণ উৎসাহিত করলো। তবে সে সময় ব্রাউজার থেকে ভিডিও দেখার বিষয়টি যথেষ্ট কঠিন ছিল, কারণ তখনকার ব্রাউজারগুলি এতটা উন্নত ছিল না যে সেগুলি ভিডিওর মতো বড় বড় ফাইলগুলিকে যথাযথভাবে প্লে করতে পারবে। তাছাড়া সে সময় ভিডিওর যে সমস্ত ওয়েবসাইটগুলি ছিল তাদের পক্ষেও ভিডিওর বড় বড় ফাইলগুলিকে হোস্ট করা যথেষ্ট কঠিন ব্যাপার ছিল, আর ইন্টারনেটের স্পিডও থাকতো খুবই কম। অন্যদিকে ওয়েবসাইট থেকে যদি ভিডিও ডাউনলোড করেও দেখা হয় তাহলেও সমস্যা কিছু কম ছিল না, কারণ ভিডিওর এই এতগুলি ফাইল ফরম্যাট রয়েছে যেগুলিকে বলা হয় কোডেক্স। এবার ধরুন আপনি যে ভিডিওটি ডাউনলোড করলেন সেই ভিডিওটি আপনি তখনই দেখতে পারবেন যখন সেই ভিডিওর ফাইল ফরম্যাট অনুযায়ী যথাযথ ভিডিও প্লেয়ার আপনার কম্পিউটারে থাকবে। ফলে ভিডিও দেখার ক্ষেত্রে বেশ জটিলতা ছিল। এরকম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে স্টিভ, চ্যাড আর জাভেদ মিলে একটি অভিনব ভিডিও ডেটিং সাইট লঞ্চ করার পরিকল্পনা করলেন, যেখানে ইউজাররা নিজেরাই যে কোনো ফরম্যাটের ভিডিও আপলোড করবেন আর বাকি ইউজাররা ডাউনলোড করার ঝামেলা ছাড়াই সেই ভিডিও দেখতে পারবেন। 3 জনে কাজ শুরু করলেন। ঠিক হলো সাইটের নাম দেওয়া হবে ইউটিউব। ইউ অর্থাৎ ইউজার জেনারেটেড কন্টেন্ট আর টিউব অর্থাৎ টিভি। এর একটি স্লোগানও ঠিক করা হলো, টিউন ইন হুক আপ। চ্যাড একজন ওয়েব ডিজাইনার হিসেবে এই ওয়েবসাইটের ইন্টারফেস ডিজাইন করেন। ইউটিউবের লোগোটিও তাঁরই ডিজাইন করা। অপরদিকে স্টিভ আর জাভেদ মিলে এর প্রোগ্রামিং আর কোডিংয়ের কাজ করেন। 2005 সালের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে youtube.com নামের ওয়েবসাইটটি লঞ্চ করা হয়। এর রেজিস্টার্ড হেডকোয়ার্টার হয় ক্যালিফোর্নিয়ার একটি পিৎজা পার্লারের ওপরতলার একটি রুম। ইউটিউবের এই ফেমাস লোগোটি ট্রেডমার্ক হিসেবে রেজিস্টার করা হয়। স্টিভ, চ্যাড আর জাভেদের সামনে প্রধান চ্যালেঞ্জ ছিল
বিভিন্ন ফরম্যাটের ভিডিও যাতে সব ধরনের কম্পিউটারের অপারেটিং সিস্টেমে চলতে পারে তার ব্যবস্থা করা। এর জন্য তাঁরা একটি নতুন সফটওয়্যার ব্যবহার করার চিন্তা করলেন। সফটওয়্যারটির নাম অ্যাডোবে ফ্ল্যাশ প্লেয়ার 8। এর সাহায্যে ভিডিও ফাইলগুলির সাইজ কম্প্রেস হয়ে ছোট হয়ে যেত, যাতে ব্রাউজারের সাহায্যে সহজেই ভিডিওগুলি চলতে পারে। আর এই অ্যাডোবে ফ্ল্যাশ প্লেয়ার 8 প্লাগইনটি ফ্রি হওয়াতে প্রায় 98% কম্পিউটারে এটি ব্যবহৃত হতো। তাই স্টিভ, চ্যাড আর জাভেদ মিলে ইউটিউবের সফটওয়্যার এমনভাবে প্রোগ্রামিং করার চেষ্টা করলেন যাতে যে কোনো ফরম্যাটের ভিডিও ইউটিউবের ওয়েবসাইটে আপলোড করলে তা অটোমেটিক্যালি ফ্ল্যাশ প্লেয়ার 8-এর সাহায্যে ট্রান্সকোড হয়ে যাবে। আর তারপর কোনো ইউজার যদি সেই ভিডিও দেখতে চান তাহলে সেই ভিডিওটি অটোমেটিক্যালি ফ্ল্যাশ প্লেয়ার 8 প্লাগইনের মাধ্যমেই চলবে। ফলে ভিডিওটিকে আর ডাউনলোড করার দরকার নেই, ব্রাউজারের সাহায্যেই তা অনলাইনেই দেখা যাবে। নানাভাবে বহুবার চেষ্টা করার পর স্টিভ, চ্যাড আর জাভেদ মিলে ইউটিউবের সফটওয়্যারটিকে ঠিক সেভাবেই প্রোগ্রামিং করার রাস্তা পেয়ে গেলেন। কিন্তু ঠিক তখনই তারা জানতে পারলেন যে গুগলও একটি ফ্রি ভিডিও হোস্টিং ওয়েবসাইট লঞ্চ করতে চলেছে, যার নাম গুগল ভিডিও। এতেও ইউজাররা ভিডিও আপলোড করতে পারবেন এবং তারা স্থির করতে পারবেন যে বাকিরা তাদের ভিডিও ফ্রিতে দেখতে পাবে না ভিডিও দেখার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে। অবশ্য গুগল ভিডিওতে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কয়েকটি শর্ত ছিল। ভিডিওগুলি একটি নির্দিষ্ট ফরম্যাটে হতে হবে, কপিরাইট কন্টেন্ট হওয়া চলবে না, আর ভিডিওগুলি যেন গুগলের কোনো পলিসি উল্লঙ্ঘন না করে। এদিকে স্টিভ, চ্যাড আর জাভেদ গুগলের এই ধরনের সিদ্ধান্তের কথা জানতে পেরে ভাবনায় পড়ে গেলেন যে গুগলের মতো একটি বিরাট কোম্পানিও যদি প্রায় একই ধরনের একটি ওয়েবসাইট লঞ্চ করে তবে তাদের ভিডিও ডেটিং সাইট ইউটিউব ইউজারদের কাছে আদৌ গ্রহণযোগ্য হবে কিনা। হয়তো গুগল ইউটিউবকে তাদের প্রতিদ্বন্দ্বী ভাবতে পারে। যাই হোক, অনেক চিন্তা ভাবনার পর তাঁরা ঠিক করলেন আগামী দিনে যা হবে দেখা যাবে। এখন ইউটিউবের কাজ যেরকম চলছিল সেরকমই জারি থাকবে। 1 মাস পরে 2005-এর মে মাসে ইউটিউবের বিটা সাইট লঞ্চ করা হয়। এবার এই বিটা সাইটের ব্যাপারটা আপনাদের একটু বুঝিয়ে বলি। কোনো ওয়েবসাইট বা সফটওয়্যার পাবলিকালি লঞ্চ করার পূর্বে তার বিটা লঞ্চ করা হয়। এর অর্থ হলো ওই ওয়েবসাইট বা সফটওয়্যার ব্যবহারযোগ্য, অর্থাৎ সাধারণ মানুষ তা ব্যবহার করতে পারবেন। তবে সেটি এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে এবং তার ডেভেলপমেন্টের কাজ এখনও চলছে। সফটওয়্যার বা ওয়েবসাইটটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো ত্রুটি দেখা দিচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য এই বিটা যথেষ্ট কাজে আসে। ইউটিউবে বিটা সাইট লঞ্চ করার পূর্বে 2005 সালের 24শে এপ্রিল তারিখে জাভেদ করিম ইউটিউবে 19 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। ভিডিওর টাইটেল হচ্ছে মি অ্যাট দ্য জু। এটি হচ্ছে ইউটিউবে আপলোড করা সর্বপ্রথম ভিডিও। এই ভিডিওতে জাভেদকে স্যান ডিয়েগো জুতে কয়েকটি হাতির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আজ পর্যন্ত এই ভিডিওটিতে ভিউ হয়েছে 32 কোটি। তবে সে সময় এই ভিডিওটিতে ভিউই হয়নি, কারণ youtube.com ব্যবহার করার আগ্রহ মানুষের মধ্যে ছিল না। এমনকি বিটা সাইট লঞ্চ করার পর স্টিভ, চ্যাড আর জাভেদ উইয়ার্ড ম্যাগাজিনের রাইটারদের এই ওয়েবসাইট ব্যবহার করার অনুরোধ জানিয়েছিলেন, যাতে তারা এটি ব্যবহার করে তাদের ম্যাগাজিনে এর সম্পর্কে একটি আর্টিকেল প্রকাশ করেন। কিন্তু উইয়ার্ড ম্যাগাজিনের রাইটাররা এই ওয়েবসাইট ব্যবহার করার দিকে কোনো আগ্রহ দেখাননি। এদিকে ইউটিউবের ভিডিও হোস্টিং সার্ভারের জন্য খরচ করতে হতো প্রতি মাসে $100, অথচ ওয়েবসাইটে জাভেদের আপলোড করা সেই একটি ভিডিও বাদে আর কোনো ভিডিওই নেই, কারণ ইউজারই তো নেই। ইউজার না হলে ভিডিও আপলোড করবে কে? তাই ইউজারের খোঁজে ইউটিউবের 3 ফাউন্ডার লস অ্যাঞ্জেলস আর লাস ভেগাসের শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কলামে মহিলাদের $20 বিনিময়ে ইউটিউবে নিজেদের ভিডিও আপলোড করার আবেদন জানিয়ে বিজ্ঞাপন অবধি দিয়েছিলেন। অথচ তারপরেও সাধারণ মানুষের মধ্যে ইউটিউব ব্যবহার করার উৎসাহ দেখা গেল না। স্টিভ, চ্যাড আর জাভেদ এর ভবিষ্যৎ নিয়ে ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন। জাভেদ ভাবলেন ওয়েবসাইটে কোনো ভিডিও না থাকার থেকে কিছু থাকা ভালো। এই ভেবে তিনি বোয়িং 474-এর ওঠানামা দৃশ্য ক্যামেরাবন্দি করে সেই ভিডিওগুলি আপলোড করতে শুরু করলেন। তাঁরা আদৌ আশা করেননি যে এতে কোনো লাভ হবে, কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁরা দেখতে পেলেন
মানুষ ধীরে ধীরে ইউটিউবে ভিডিও আপলোড করতে শুরু করেছেন। সেই ভিডিওগুলির মধ্যে সব রকম ভিডিওই রয়েছে। পোষা কুকুর বিড়ালের মজার ভিডিও, ড্যান্স, কোনো মজার দৃশ্যের ভিডিও, সমস্ত কিছু। অর্থাৎ ইউজাররা ইউটিউবকে শুধুমাত্র একটি ডেটিং সাইট হিসেবে না দেখে নিজেদের পছন্দ মতো যে কোনো ভিডিও অনলাইনে শেয়ার করার একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখেছিলেন, যেরকম প্ল্যাটফর্ম অন্য কোনো ওয়েবসাইট তাঁদের দেয়নি। তখন স্টিভ, চ্যাড আর জাভেদ ঠিক করলেন ইউটিউবকে শুধুমাত্র একটি ডেটিং ওয়েবসাইট হিসেবে না রেখে জেনারেল ভিডিও সাইট হিসেবে একে পরিবর্তন করে দেবেন, যেখানে যে কেউ যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন। এর স্লোগান টিউন ইন হুক আপ থেকে পাল্টে করা হলো ইয়োর ডিজিটাল ভিডিও রিপোজিটরি। এরপর ধীরে ধীরে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা বাড়তে লাগলো, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো এর ভিডিও সংখ্যা। ইউজাররা ইউটিউবে নিজেদের ভিডিও আপলোড করতেন আর তার একটি লিঙ্ক পেতেন। তারা সেই লিঙ্ক ইমেলের মাধ্যমে বা অপর সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরিচিতদের সাথে শেয়ার করতেন, আর সেই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক ইউটিউবের পেজ খুলে ভিডিওটি চালু হয়ে যেত। নিজেদের পার্সোনাল ভিডিও অপর কাউকে দেখানোর এরকম সুযোগ ইউটিউব বাদে আর অন্য কোনো প্ল্যাটফর্মে ছিল না। তাই ইউটিউব ইউজারের সংখ্যা হু হু করে বাড়তে লাগলো। 2005 সালের সেপ্টেম্বরে, অর্থাৎ ইউটিউব বিটা লঞ্চ করার মাত্র 4 মাস পরেই, স্পোর্টস ব্র্যান্ড নাইকির একটি অ্যাড ভিডিওতে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ ভিউ হয়ে যায়। এটি ইউটিউবের প্রথম 1 মিলিয়ন ভিউ পাওয়া ভিডিও, যেখানে ফুটবল স্টার রোনাল্ডিনহোকে দেখা যাচ্ছিল। প্রতি সপ্তাহেই ইউটিউবের ইউজার সংখ্যা, ভিডিও সংখ্যা আর ভিউয়ের সংখ্যা দ্বিগুণ হারে বাড়ছিল। তবে এতগুলি ভিডিওকে হোস্ট করার জন্য সার্ভারের ব্যান্ডউইথের খরচও বাড়ছিল বহুগুণ। অবশ্য সৌভাগ্যক্রমে ইউটিউব প্রথম থেকেই সার্ভার বিচ নামক একটি হোস্টিং সার্ভারের সাথে চুক্তি করেছিল, যে সার্ভার বিচ ইউটিউবকে আনলিমিটেড ব্যান্ডউইথ সাপ্লাই করবে, যার ফলে তখন ইউটিউবকে এ নিয়ে চিন্তাভাবনা করতে হচ্ছিল না। কিন্তু যেভাবে ভিডিও সংখ্যা আর ইউজারের সংখ্যা বাড়ছিল, তাতে ব্যান্ডউইথের জন্য খরচও বাড়ছিল বিপুল হারে। প্রথমের দিকে স্টিভ চেন তার ক্রেডিট কার্ডের মাধ্যমে এর বিল মেটাচ্ছিলেন, কিন্তু প্রতি মাসে বিলের অঙ্ক লাফিয়ে লাফিয়ে যেভাবে বাড়ছিল, তাতে তার ক্রেডিট কার্ডের লিমিট পার হয়ে যাচ্ছিল। স্টিভ তার ব্যাংককে অনুরোধ করে তার ক্রেডিট কার্ডের লিমিট বেশ কয়েকবার বাড়িয়েছিলেন, কিন্তু তারপর আরও বাড়াবার অনুরোধ করলে ব্যাংক তার ক্রেডিট কার্ড লিমিট আর বাড়াতে অস্বীকার করে। এদিকে ইউটিউবে ভিডিওর সংখ্যা যেভাবে বাড়ছিল, তাতে তারা বুঝতে পারছিলেন যে অবিলম্বে তাদের ফান্ডিংয়ের ব্যবস্থা করতে হবে। তবে তার জন্য ইউটিউব ইউজারদের ওপর সাবস্ক্রিপশন ফি এর বোঝা তাঁরা চাপাতে চাননি। ইউজারদের কাছে ইউটিউব যেরকম ফ্রি ছিল, সেরকমই ফ্রি থাকবে। ফান্ডিংয়ের জন্য তারা বিভিন্ন ইনভেস্টর কোম্পানির কাছে আবেদন করেন, কিন্তু সেই সব কোম্পানিগুলি ইনভেস্ট করতে রাজি হয় না। তাদের মতে ইউটিউবের মতো একটি ভিডিও সাইটের কোনো ভবিষ্যৎ নেই, কারণ গুগলের মতো এত বড় কোম্পানির ভিডিও সাইট গুগল ভিডিও সেভাবে জনপ্রিয় হয়নি। ফলে ইউটিউবে ইনভেস্ট করলে ভবিষ্যতে লাভ হওয়ার আশা কম। এরকম সময়ে খানিকটা কাকতালীয়ভাবেই করিমের সাথে তার প্রাক্তন কোম্পানি পেপ্যালের 2 জন প্রাক্তন ইঞ্জিনিয়ারের দেখা হয়। একটি বারবিকিউ পার্টিতে এই 3 জন যখন কথাবার্তা বলছিলেন, তখন কথা প্রসঙ্গে জাভেদ অপর 2 জনকে ইউটিউবের কথা বলেন। এ শুনে তাঁরা 2 জন এতটাই উৎসাহিত হয়ে পড়েন যে তাঁদের একজন সাথে সাথে ইউটিউবের লিঙ্ক তাঁর এক বন্ধুকে পাঠান। সেই বন্ধুটির নাম রিলফ বোথা। তিনি পেপ্যালের প্রাক্তন সিএফও ছিলেন আর বর্তমানে সিকোয়া ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের একজন পার্টনার। সিকোয়া ক্যাপিটাল ইতিপূর্বে গুগল এবং অ্যাপেলের মতো কোম্পানিগুলির ইনভেস্টর ছিল। এদিকে বোথার কাছেও কিছু ভিডিও ছিল যা তিনি তার পরিবারের অন্যান্য সদস্যদের এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে চাইছিলেন, কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে শেয়ার করতে পারছিলেন না। ইউটিউবের লিঙ্ক পেয়ে তিনি তৎক্ষণাৎ তাঁর ভিডিওগুলি ইউটিউবে আপলোড করেন আর তার লিঙ্ক ইমেলের মাধ্যমে বন্ধুবান্ধব ও পরিবারের কাছে পাঠান। এই নতুন অভিজ্ঞতাতে তিনি এতটাই প্রভাবিত হন যে স্টিভ, চ্যাড আর জাভেদের সাথে যোগাযোগ করে ইউটিউব সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেন। তাঁরা বোথাকে এর মেকানিজম, ইউজার অ্যান্ড ভিডিও মেট্রিক্স এবং তাদের রেভিনিউ জেনারেটিং প্ল্যান সম্পর্কে জানান। সব শুনে রিলফ বোথা ইউটিউবে ইনভেস্ট করার সিদ্ধান্ত নেন।
যদিও সিকোয়া ক্যাপিটালের অপর পার্টনাররা এই ইনভেস্টমেন্ট নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। তাও রিলফ বোথার আগ্রহে সিকোয়া ক্যাপিটালের তরফ থেকে 2005 সালের 5ই নভেম্বর তারিখে 3.5 মিলিয়ন মার্কিন ডলারের ফান্ডিং পায় ইউটিউব। আর রিলফ বোথা ইউটিউবের বোর্ড অফ ডিরেক্টরে যোগ দেন। এরপর থেকে ইউটিউবের সাফল্য আকাশ ছুঁতে আরম্ভ করে। এত কম সময়ের মধ্যে এত অর্থের ফান্ডিং, ইউটিউবের ইজি এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, আর সর্বোপরি ইউটিউব হচ্ছে পুরোপুরি ফ্রি, এর ব্যবহারে কোনো চার্জ লাগে না। এই সমস্ত কিছু ফ্যাক্টর মিলে ইউটিউবকে তার বাকি প্রতিদ্বন্দ্বীদের থেকে কয়েক যোজন এগিয়ে রেখেছিল। 2005 ডিসেম্বরে বিটা সাইট সরিয়ে অফিসিয়ালি ইউটিউবকে লঞ্চ করা হয়। 2006 মেতে সেলফোন ভিডিও আপলোডিং সিস্টেম চালু করে ইউটিউব, অর্থাৎ এবার থেকে মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করা যাবে। আর এই পদক্ষেপ ইউটিউবকে আরও জনপ্রিয় করে তোলে। 2005 সালের মে মাস থেকে যখন ইউটিউব তার বিটা সাইট লঞ্চ করেছিল, তখন থেকে মাত্র 1 বছরের মধ্যে ইউটিউবে 2 কোটিরও বেশি ভিডিও আপলোড হয়েছিল, আর ওয়েবসাইটে 10 কোটি ভিউ হয়েছিল। ইউটিউব ছিল সে সময়কার ফাস্টেস্ট গ্রোয়িং ওয়েবসাইট। কিন্তু এত সবের পরেও সমস্যা তাদের পিছু ছাড়ছিল না। ইউটিউবের জনপ্রিয়তা যত বাড়ছিল, তত নতুন নতুন ইউজার এতে আসতে শুরু করে। আর সবাই যে শুধুমাত্র নিজেদের পার্সোনাল ভিডিও বা নিজেদের তোলা ভিডিও এতে আপলোড করছিল তা নয়, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন টিভি চ্যানেলের জনপ্রিয় শোগুলির ভিডিও ক্লিপ, নিউজ ক্লিপ, সিনেমা, গান ইত্যাদি সমস্ত কিছু এতে আপলোড করতে শুরু করে। এবার এগুলি হচ্ছে বিভিন্ন চ্যানেল এবং কোম্পানির কপিরাইট কন্টেন্ট। যদিও ইউটিউব গাইডলাইনে এ ধরনের কপিরাইট কন্টেন্ট এবং থার্ড পার্টি কন্টেন্টগুলিকে আপলোড করতে নিষেধ ছিল, তবুও বহু ইউজার এই গাইডলাইন ফলো না করে নিজেদের ইচ্ছে মতো যে কোনো ভিডিও আপলোড করেই চলেছিলেন। ফলে অসংখ্য কপিরাইট ভিডিও ইউটিউবে চলে আসে। ন্যাশনাল ব্রডকাস্টিং কর্পোরেশন এনবিসি যখন দেখে তাদের জনপ্রিয় টিভি শো স্যাটারডে নাইট লাইভের অসংখ্য ভিডিও ক্লিপ ইউটিউবে রয়েছে, তখন তারা দাবি করে সেই সমস্ত ক্লিপ ইউটিউব থেকে যেন সরিয়ে ফেলা হয়, অন্যথায় তারা ইউটিউবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ইউটিউব টিম তৎক্ষণাৎ কাজে লেগে পড়ে। অতি অল্প সময়ের মধ্যে স্যাটারডে নাইট লাইভের প্রতিটি ক্লিপ চিহ্নিত করে সেগুলিকে ইউটিউব থেকে মুছে ফেলা হয়। এমনকি ইউটিউবের তরফ থেকে কপিরাইট কন্টেন্ট চিহ্নিত করার জন্য কন্টেন্ট ভেরিফিকেশন প্রোগ্রাম নামে একটি নতুন সফটওয়্যারও লঞ্চ করা হয়। ইউটিউবের এই প্রম্পট অ্যাপ্রোচে এনবিসি এতটাই খুশি হয় যে তারা ইউটিউবে তাদের টিভি শো প্রমোট করার সিদ্ধান্ত নেয়। এইভাবে ইউটিউব অ্যাডভার্টাইজিংয়ের সূচনা হয়। প্রথম যে টিভি শোটি ইউটিউবের অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে প্রমোট করা হয় তার নাম প্রিজন ব্রেক। আর এসবের ফলে অল্প দিনের মধ্যেই ইউটিউবের ডেলি ভিউর সংখ্যা 80 লক্ষ থেকে বেড়ে 3 কোটি হয়ে যায়। আর এর সাথে অ্যাড থেকে প্রাপ্ত রেভিনিউও বাড়তে থাকে। পাশাপাশি সিকোয়া ক্যাপিটালের আর্টিস্ট ভেঞ্চারের তরফ থেকে আরও $8 মিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়ে যায় ইউটিউব। কিন্তু এত সাফল্যেও স্টিভ, চ্যাড আর জাভেদের একে সেলিব্রেট করার অবকাশ ছিল না, কারণ সাফল্যের সাথে সাথে একটার পর একটা কপিরাইট সংক্রান্ত মামলায় তাঁদেরকে জড়িয়ে পড়তে হচ্ছিল। 3টি সর্ববৃহৎ এন্টারটেনমেন্ট কোম্পানি ইউনিভার্সাল মিউজিক গ্রুপ, সোনি এন্টারটেনমেন্ট আর ওয়ার্নার মিউজিক গ্রুপ ইউটিউবের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা করে। আর এই মামলাগুলির খরচ চালাতে ইউটিউবের তহবিল থেকে বিপুল অর্থ ব্যয় হতে থাকে। তাছাড়া ইউজারের সংখ্যা বাড়ার সাথে সাথে ওয়েবসাইটে এত ট্রাফিক চলে আসে যে তা যথাযথভাবে মেনটেন করার জন্য সময়ে সময়ে সিস্টেম আপগ্রেডেশনের দরকার পড়ে। নতুন নতুন কম্পিউটার ইকুইপমেন্ট এবং ব্রডব্যান্ড কানেকশানের প্রয়োজন পড়ে। আর এ ধরনের আপগ্রেডেশন নিয়মিতভাবে করা প্রয়োজন। অর্থাৎ ইউজার, ভিডিও আর ভিউয়ের সংখ্যা যত বাড়তে থাকবে সেই হিসেবে সিস্টেম আপগ্রেডও করতে হবে। আর এই সমস্ত আপগ্রেডেশনের জন্য প্রয়োজন প্রচুর অর্থের। এরকম অবস্থায় ইউটিউবকে দীর্ঘদিন চালনা করা মুশকিল, যদি না কোনো বড় কোম্পানির সাহায্য পাওয়া যায়। তাই ঠিক করা হলো কোনো বড় কোম্পানির হাতে ইউটিউবকে বিক্রি করে দেওয়া হবে। তবে এই বিক্রির খবর সামনে আসতেই বড় বড় কোম্পানিরা ইউটিউবকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করে।
এদের মধ্যে সামনের সারিতে ছিল মূলত 5টি কোম্পানি: ভায়াকম, মাইক্রোসফট, নিউজ কর্প, ইয়াহু এবং গুগল। তবে ইউটিউবের বিক্রির ক্ষেত্রে স্টিভ, চ্যাড আর জাভেদ একটা দিকে বেশ ভালোভাবে নজর রেখেছিলেন, যেন ইউটিউবের অবস্থা সেরকম না হয় যে অবস্থা পেপ্যালের হয়েছিল ইবের হাতে বিক্রির পর। তাই তাঁরা প্রতিটি কোম্পানির অফার ভালোভাবে বিবেচনা করার পর গুগলকে পছন্দ করেন, কারণ গুগল ইউটিউবের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। শেষ পর্যন্ত 2006-এর অক্টোবরে 1.65 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ইউটিউবকে অধিগ্রহণ করার কাজ শুরু করে গুগল। আর এর ফলে ইউটিউবের কো-ফাউন্ডাররা রাতারাতি কোটিপতি হয়ে যান। চ্যাড হার্লে গুগলের কাছ থেকে পান 334 মিলিয়ন মার্কিন ডলার, স্টিভ চেন পান 301 মিলিয়ন মার্কিন ডলার আর জাভেদ করিম পান 66 মিলিয়ন মার্কিন ডলার। বাকি দুই কো-ফাউন্ডারের থেকে জাভেদ অনেক কম অর্থ পান, কারণ সে সময় জাভেদ ইউটিউবের এক্সিকিউটিভ বডির মেম্বার ছিলেন না। ইউটিউব ছেড়ে তিনি তখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি করছিলেন। কেবল একজন পরামর্শদাতা হিসেবে তিনি ইউটিউবের সাথে তখন যুক্ত ছিলেন। তাই গুগলের থেকে তার প্রাপ্ত অর্থ তার বাকি দুই সহকর্মীর থেকে অনেকটাই কম ছিল। অপরদিকে ইউটিউবের ইনভেস্টর সেকোয়া ক্যাপিটাল গুগলের কাছ থেকে প্রায় 516 মিলিয়ন মার্কিন ডলার আর সেকোয়া আর্টিস্ট ভেঞ্চার পায় 65 মিলিয়ন মার্কিন ডলার। যাই হোক, গুগল যখন ইউটিউব কেনে তখন 68 জন ইঞ্জিনিয়ার ইউটিউবে কর্মরত ছিলেন। ঠিক করা হয় ইউটিউবে কর্মরত সেই 68 জন ইঞ্জিনিয়ার সহ তার কো-ফাউন্ডাররা যেভাবে ওয়েবসাইটটি চালাচ্ছিলেন ঠিক সেভাবেই চালাবেন। ইউটিউবের সিইও চ্যাড হার্লেই থাকবেন, গুগল শুধু তাদের পরামর্শদাতা এবং সাহায্যকারীর ভূমিকায় থাকবে। এই সময় ইউটিউবের স্লোগান বদলে করা হয় ব্রডকাস্ট ইয়োরসেলফ। কপিরাইটের সমস্যার সমাধানের জন্য গুগল এমজিএম, ওয়ার্নার ব্রাদার্সের মতো বড় বড় কোম্পানির সাথে প্রফিট শেয়ারিং চুক্তি করে, যার ফলে কপিরাইটের সমস্যার খানিকটা সমাধান হয় আর তারা তাদের ভিডিও ইউটিউবে আপলোড করতে শুরু করে। এর ফলে ইউটিউবের ইউজার আর ভিউজ দুই বৃদ্ধি পায়। 2007 সালের মেতে ইউটিউব পার্টনার প্রোগ্রাম লঞ্চ করা হয়। তখন থেকে ইউটিউব ইউজাররা ভিডিও আপলোডের বিনিময়ে পেমেন্ট পেতে শুরু করেন। ইউজারদের আপলোড করা ভিডিওতে ভিউ অনুযায়ী পেমেন্ট দেওয়া শুরু হয়। আর এই পদক্ষেপ ইউটিউবের জনপ্রিয়তা 1000 গুণ বাড়িয়ে তোলে এবং সেই সাথে একটি নতুন পেশারও সৃষ্টি হয়, ইউটিউবার। ইউটিউবাররা নানা ধরনের ক্রিয়েটিভ ও অভিনব ভিডিও আপলোড করতে শুরু করেন। এন্টারটেনমেন্টের পাশাপাশি অন্যান্য নানা ধরনের ভিডিও ইউটিউবে আসতে শুরু করে। 2007 সালে ইউটিউব একাই এতটা ব্যান্ডউইথ কনজিউম করতে শুরু করে যতটা ব্যান্ডউইথ 2000 সালে পুরো ইন্টারনেটে ছিল। 2007 সালে ইউটিউব লোকালাইজেশন সিস্টেম লঞ্চ করে, যার ফলে বিভিন্ন দেশ ও অঞ্চলের স্থানীয় ভাষাতে ইউটিউবকে ব্যবহার করা সম্ভব হয়। 2007 সালের 21শে জুন ব্রাজিলে সর্বপ্রথম লোকালাইজেশন সিস্টেম চালু হয় পর্তুগিজ ভাষায়। 2007 সালে ইউটিউবের ইতিহাসে আরও একটি ঘটনা ঘটে। পরের বছর অর্থাৎ 2008 সালে আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন ছিল আর ইউটিউব 2007 সালে সিএনএনের সাথে মিলে প্রেসিডেন্সিয়াল ডিবেট হোস্ট করে। ডেমোক্রেটিক পার্টির ডিবেট সম্প্রচারিত হয় 2007 সালের 23শে জুলাই আর রিপাবলিকান পার্টির ডিবেট সম্প্রচারিত হয় 28শে নভেম্বর। অতি দ্রুত ইউটিউব জনপ্রিয়তার একটি মাইল ফলক অতিক্রম করতে থাকে। 2008 সালের 7ই মে ভারতে ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, উর্দু, তামিল, তেলেগুর মতো 10টি ভাষাতে ইউটিউব লঞ্চ করে। ভারতে তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য 2010 সালে ইউটিউব আরও একটি দারুণ স্ট্র্যাটেজি গ্রহণ করে। আইপিএলের পপুলারিটিকে দেখে ইউটিউব 2010 সালে আইপিএলের ম্যাচগুলি বিনামূল্যে সরাসরি সম্প্রচার করে। ভারতের পরিপ্রেক্ষিতে কোনো খেলার ইভেন্ট এই প্রথমবার বিনামূল্যে সম্প্রচারিত হয়েছিল। এই সময় থেকে ইন্টারনেটের খরচ কমতে থাকে আর স্মার্টফোনও জনসাধারণের সাধ্যের আওতায় চলে আসে। ফলে পরবর্তী বছরগুলোতে ইউটিউব জনপ্রিয়তার নতুন নতুন রেকর্ড গড়তে থাকে। 2012 সালে ইউটিউব হয়ে যায় গুগল এবং ফেসবুকের পর ইন্টারনেটে সবচেয়ে বেশিবার সার্চ হওয়া কিওয়ার্ড।
অবশ্য বর্তমানে ইউটিউব মোস্ট ভিজিটেড ওয়েবসাইট হিসেবে ফেসবুককে পেছনে ফেলে গুগলের পর দ্বিতীয় স্থান অধিকার করেছে। 2016 সালে ভারতে জিও লঞ্চ হওয়ার পর থেকে ভারতের ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা গুণিতক হারে বৃদ্ধি পেতে থাকে। আর বর্তমানে ইউটিউব ইউজারের সংখ্যার নিরিখে ভারত সর্বোচ্চ স্থানে রয়েছে। ভারতে ইউটিউব ইউজারের সংখ্যা প্রায় 47 কোটি, যেখানে আমেরিকাতে ইউজারের সংখ্যা প্রায় 25 কোটি। আর পুরো বিশ্বের মোট ইউটিউব ইউজারের সংখ্যা প্রায় 250 কোটি। অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার প্রতি 3 জনের মধ্যে 1 জন ইউটিউব ব্যবহার করেন। ইউটিউবে বর্তমানে প্রায় 11 কোটি 39 লক্ষ চ্যানেল রয়েছে, যেগুলি থেকে প্রতিদিন প্রায় 37 লক্ষ নতুন ভিডিও আপলোড হয়। ইউজার এবং ভিডিওর সংখ্যা বাড়ার সাথে সাথে ইউটিউব ভিডিওগুলির বৈচিত্র্যও বেড়েছে। মূলত এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠা ইউটিউব বর্তমানে নিউজ, এডুকেশন এবং ইনফরমেশনেরও অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। সময়ের সাথে সাথে ইউটিউবও বদলেছে। ভিডিও প্ল্যাটফর্মের পাশাপাশি তা একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও হয়ে উঠেছে। আর সেই সাথে সোশ্যাল মিডিয়ার নানা কুপ্রভাবও তাতে লক্ষ্য করা যাচ্ছে। ইউটিউব অ্যাডিকশন বর্তমান প্রজন্মের একটি বড় সমস্যা। অপরদিকে ইউটিউবের মাধ্যমে ফেক নিউজ, ঘৃণা ভাষণ, সিউডো সায়েন্স, গালাগালি এবং কৃষ্ণাঙ্গ, মহিলা আর কিছু বিশেষ জাতীয় ধর্মের প্রতি অবমাননাকর নানা ভিডিও বিনা বাধায় সম্প্রচারিত হচ্ছে, যা বেশিরভাগ মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর যথেষ্ট প্রভাব ফেলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে অল্প বয়সী শিশু কিশোরদের। তাই ইউটিউব ব্যবহারের ক্ষেত্রেও সচেতনতা বজায় রাখাটা জরুরি। তবে ইউটিউবের অনেক ভালো দিকও রয়েছে। অপর কারো সাহায্য ছাড়াই আজ আমরা ইউটিউব থেকে বিভিন্ন বিষয় খুব সহজেই শিখে নিতে পারি। ইউটিউব যে কোনো মানুষকে নিজের বক্তব্য রাখার স্বাধীনতা দিয়েছে, সেই সাথে যে কোনো ভিডিও যে কোনো সময়ে দেখার স্বাধীনতাও দিয়েছে ইউটিউব, যে স্বাধীনতা টেলিভিশনের জমানায় মানুষের ছিল না। আর ইউটিউব না থাকলে আমরাও আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেতাম না। ইউটিউব আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। আজ আমরা ইউটিউবের ইতিহাস নিয়ে যে ভিডিও প্রস্তুত করলাম, আশা রাখি ইউটিউবের শক্তিশালী অ্যালগরিদম তা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।